এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি। এবার তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতি বাহিনীর। রুশ নাগরিকের মুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করলেন পুতিন। নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহর সাড়া দিবে না জানিয়েছেন নাইম কাসেম। শান্তি চুক্তিতে সম্ভাবনার ইঙ্গিত, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৭০ জন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার ১৮ এপ্রিল ভোর থেকে রাত পর্যন্ত চালানো ইসরায়েলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। তবে গতকাল মধ্য, উত্তর ও দক্ষিণ অঞ্চল অর্থাৎ সর্বোচ্চ ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বর্তমানে গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফার কাছে সাবর এবং তেল আজ সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। সূত্রের বরাতে জানা গেছে, এই দুটি ঘাঁটি থেকে পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলি হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এতে নিহত হন কমপক্ষে ১২০০ জন, পাশাপাশি আরও ২৫১ জনকে জিম্মি করে দিয়ে যায় তারা। হামাসের এই হামলার প্রতিবাদে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন ৫১,০০০-এরও বেশি মানুষ। এবার তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতি বাহিনীর। মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হোদাইদা শহরের বিমান হামলা চালানোর পর শুক্রবার পাল্টা হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে দখলকৃত জাফায় জুলফিকার নামে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। শুক্রবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় এ তথ্য জানান খবর মেহের নিউজ। তিনি বলেন, এ হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি। ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালালো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদাইদা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৮০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। মূলত ওই এলাকার জবাবে ইয়েমেনি বাহিনী একটি সম্মিলিত সামরিক অভিযান চালানোর জানান দেন। ইয়াহিয়া সারি বলেন, আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রে দুটি বিমানবাহী রণতরী ট্রুম্যান ও বিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি। এছাড়াও ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে। রুশ নাগরিকের মুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক সব বন্দির মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন বলে বুধবার একটি প্রতিবেদনে জানিয়েছে আনাদোলো এজেন্সি। ক্রেমলিনে রুশ ইসরায়েলি দ্বৈত নাগরিক আলেকজান্ডার ট্রোফানোভ এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন বলেন, ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ট্রোফানোভের ক্ষেত্রে রাশিয়ার দীর্ঘদিনের ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুতিন বলেন, নিঃসন্দেহে আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে এই ধরনের সফলতা বারবার অর্জিত হয়, যাতে তারা এখনও একই ধরনের দুঃখ কষ্টে ভুগছে তারা মুক্তি পায়। ট্রোফানোভকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনের হামাস গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুতিন বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে এ মানবিক কাজটি করায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে ধন্যবাদ জানাতে হবে। তোমাকে মুক্তি দেওয়া হয়েছে, আমি এর জন্য তোমাকে অভিনন্দন জানাই। তবে তিনি এ অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করেনি। ইসরায়েলের দাবি অনুযায়ী গাজা উপত্যকায় এখনও ৫৯ জন বন্দী রয়েছেন, যাদের মধ্যে ২৪ জীবিত। অন্যদিকে ইসরায়েলি কারাগারে ৯,৫০০-র বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছে, যারা নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মারা গেছেন।
2025 সালের 19 জানুয়ারি একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজার প্রতিরোধ যোদ্ধারা পর্যায়ক্রমে জীবিত ও মৃত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়েছে এবং তার বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দিবে না জানিয়েছেন নাঈম কাসেম। লেবাননের রাজধানীর অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাঈম কাসেম শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দিব না। হিজবুল্লাহ ঘনিষ্ঠ এক টেলিভিশন চ্যানেলে দেয়া বক্তব্যে কাসেম বলেন, আমরা কারো হাতে হিজবুল্লাহর বা প্রতিরোধের অস্ত্র তুলে দিব না। নিরস্ত্রীকরণ শব্দটাই আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে। এর আগে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে হিজবুল্লাহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ইসরায়েলি হামলায় নিহত হন সংগঠনের দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাঈম কাসেম। হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা ওয়াফিক সাফা শুক্রবার বলেন, ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা হবে না। আল নূর রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই আসে না। প্রেসিডেন্ট জোসেফ আউনের অভিষেক ভাষণে সেটি বলা হয়েছে, তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল। তবে এর আগে ইসরায়েলকে সরে যেতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে এবং আগ্রাসন বন্ধ করতে হবে। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিরসনের লক্ষ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার অধীনে ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বিষয়টি অবহিত একাধিক সূত্রের বরাত দিয়ে জানায়, এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। 2014 সালের শুরুর দিকে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে রাশিয়া। সেই সময় থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসছেন। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তির প্রচেষ্টা যদি অতিমাত্রায় জটিল হয়ে পড়ে তাহলে আমরা কিছুটা পিছনে সরে দাঁড়াবো। তবে তিনি স্পষ্ট করেন, সম্পূর্ণভাবে আলোচনা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা তার নেই। শান্তি চুক্তির জটিলতা। এই ঘটনার কয়েকদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কমার্সান্ট পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি সম্ভাব্য শান্তি চুক্তির মূল বিষয়গুলিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হওয়া সহজ হবে না, তবে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, আমরা ভালোভাবে জানি কোন ধরনের চুক্তি পারস্পরিকভাবে লাভজনক এবং কোন ধরনের চুক্তি আমাদের আরেকটি ফাঁদে ফেলার চেষ্টা।